হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা আবার একটা নতুন টপিক নিয়ে আমরা ডিসকাস করব। টপিকটা কি? টপিকটা হচ্ছে উচেরেরিয়া ব্র্যানকফটি এর লাইফ সাইকেল, প্যাথোজেনিসিটি, ফাইলেরিয়াসিস, লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস, এলিফ্যান্টিয়াসিস, এগুলো কিভাবে হয়, এগুলো নিয়ে আমরা আজকে একদম ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা শেষ অবধি দেখবে, তাহলে অনেকটা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। চলো আমরা স্টার্ট করি। উচেরেরিয়া ব্যানক্রফটি। উচেরেরিয়া ব্যানক্রফটি কি? এটা একটা প্যারাসাইটিক ওয়ার্ম। দিস ইজ আ প্যারাসাইটিক ওয়ার্ম। প্যারাসাইটিক ওয়ার্ম কোন গ্রুপের আন্ডারে এরা পড়ছে? এরা মেনলি নিমাটোডস বা নিমাটোডা, যাই বলো না কেন, সেই গ্রুপের আন্ডারে এরা পড়ছে, নিমাটোডস। নিমাটোডসের আন্ডারে পড়ছে এরা। এই যে উচেরেরিয়া ব্যানক্রফটি, এই প্যারাসাইটিক ওয়ার্মটা মেনলি হিউম্যানদের অ্যাটাক করে। হিউম্যানদের কোন অর্গ্যানকে অ্যাটাক করে? লিম্ফ্যাটিক অর্গ্যানসগুলোকে এরা অ্যাটাক করে। অ্যাজ এ রেজাল্ট আমাদের লিম্ফ্যাটিক সিস্টেম মারাত্মকভাবে অ্যাফেক্টেড হয় এই প্যারাসাইটিক ওয়ার্মের দ্বারা। তাহলে দে অ্যাটাক our lymphatic organs. ঠিক আছে? অ্যান্ড এর ফলে কি হয়? এর ফলে লিম্ফ অর্গ্যানসগুলোতে হিউজ সোয়েলিং দেখতে পাওয়া যায়। রেজাল্টস সোয়েলিং। আচ্ছা, চলো আমরা একটু দেখে নিই যে এই যে উচেরেরিয়া ব্যানক্রফটি, এরা কি ডিরেক্টলি অ্যাটাক করে নাকি কারো থ্রু দিয়ে এটা অ্যাটাক করে, কারোর উপর ডিপেন্ড করে এটা আমাদের বডিতে ঢোকে? অ্যান্সার কি হবে? অবভিয়াসলি এরা কিন্তু ডিরেক্টলি অ্যাটাক করতে পারে না হিউম্যানকে। তার মানে এদের ট্রান্সমিশনের জন্য অবশ্যই প্রয়োজন হবে কিসের? না ভেক্টরের। ভেক্টর কি? ভেক্টর হচ্ছে কিছু লিভিং অর্গানিজম যেটা কি করে, কোনো প্যাথোজেনকে, কোনো প্যারাসাইটকে হিউম্যান বডিই হোক বা কোনো অ্যানিম্যালস বডিতেই হোক, সেখানে ট্রান্সমিট করতে হেল্প করে। তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি ভেক্টর বর্ন। দিস ইজ ভেক্টর বর্ন। আমাদের ফাইলেরিয়াসিস হচ্ছে একটা ভেক্টর বর্ন ডিজিজ। উচেরিয়া ব্যানক্রফটির যে প্যারাসাইটিক ওয়ার্মটা, এটা একটা নির্দিষ্ট ভেক্টরের থ্রু দিয়েই হিউম্যান বডির মধ্যে ট্রান্সমিটেড হচ্ছে। ভেক্টরটা কি? এখানে ভেক্টরটা হচ্ছে মসকিউটো। কোন মসকিউটো? উচেরিয়া ব্যানক্রফটির যে ভেক্টর, সেটা ডিফারেন্ট টাইপস অফ মসকিউটো হতে পারে। কিন্তু হতে পারে এডিস, হতে পারে অ্যানোফিলিস, হতে পারে কিউলেক্স। ঠিক আছে? তবে মেনলি যেটা দেখা গেছে, এই যে কিউলেক্স মসকিউটো, বিশেষ করে ফিমেল কিউলেক্স মসকিউটো, এটার থ্রু দিয়েই ম্যাক্সিমাম ট্রান্সমিশন কিন্তু হয়ে থাকে। এটার থ্রু দিয়েই কিন্তু ম্যাক্সিমাম ট্রান্সমিশন হয়ে থাকে।
তাহলে কিউলেক্স ইজ দ্য মেন ভেক্টর ইন দিস ডিজিজ। ডিজিজটা কি? ফাইলেরিয়াসিস। চলো নেক্সট পেজে যাই আমরা। নেক্সট পেজে আমরা দেখব যে এই যে কিউলেক্স মসকিউটো ভেক্টর, কিউলেক্স মসকিউটো যে ভেক্টরটা রয়েছে, এই কিউলেক্স মসকিউটোর মধ্যে কি থাকে? এই কিউলেক্স মসকিউটোর মধ্যে রয়েছে কি? লার্ভা। লার্ভা কিসের লার্ভা? উচেরেরিয়ার লার্ভা। উচেরেরিয়া ব্যানক্রফটিয়ের লার্ভা প্রেজেন্ট রয়েছে। এই লার্ভাই এই কিউলেক্স মসকিউটো থ্রু দিয়ে হিউম্যান বডিতে ট্রান্সমিটেড হয় যখন কোনো কিউলেক্স মসকিউটো কি করে? হিউম্যানকে ব্লাড সাকিংয়ের জন্য বাইট করে। তাহলে থ্রু bite of that mosquito for blood sucking, কি হয়? এই যে লার্ভা উচেরেরিয়া ব্যানক্রফটিয়ের সেটা কি হয়ে যায়? ট্রান্সফার হয়ে যায়। ট্রান্সফার টু দ্য হিউম্যান। তাহলে আর একবার আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি? এই যে ফিমেল কিউলেক্স মসকিউটো রয়েছে, এই ফিমেল কিউলেক্স মসকিউটোর বডিতে প্রেজেন্ট থাকে কি? উচেরেরিয়া ব্যানক্রফটিয়ের লার্ভা স্টেজ। এই কিউলেক্স মসকিউটো যখন হিউম্যানকে বাইট করে, কিসের জন্য বাইট করে? ব্লাড সাকিংয়ের জন্য। তখনই কি ঘটে না, ওই লার্ভাটা যেটা কিউলেক্স মসকিউটোর মধ্যে রয়েছে সেটা ট্রান্সফার হয়ে যায় কোথায়? হিউম্যানের বডিতে। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। চলো আমরা এর পরের পেজ যাই, আমরা ওখানে দেখব এর লাইফ সাইকেল। চলো এবার আমরা দেখে নিই উচেরেরিয়া ব্যানক্রফটিয়ের লাইফ সাইকেল, কিভাবে এটা হিউম্যানের বডিতে ঢুকছে, তারপর কি করছে, কিভাবে মশা থেকে এটা হিউম্যানের বডিতে ট্রান্সফার হচ্ছে, সমস্তটা আমরা জানবো। চলো দেখে নিই। তাহলে এবার আমরা দেখছি লাইফ সাইকেল অফ উচেরেরিয়া ব্যানক্রফটি। চলো, তো অ্যাট ফার্স্ট আমরা শুরুতেই বলেছি যে এটা মেনলি ফিমেল কিউলেক্স মসকিউটোর বাইটের থ্রু দিয়েই কিন্তু প্যাথোজেনটা বা প্যারাসাইটটা ট্রান্সফার হচ্ছে। তাহলে ফিমেল কিউলেক্স মসকিউটো এ কি করছে? প্রথমে এই ফিমেল কিউলেক্স মসকিউটোর মধ্যে রয়েছে কি? লার্ভা। এর মধ্যে কি রয়েছে? লার্ভা। ঠিক আছে, লার্ভা অফ উচেরেরিয়া ব্যানক্রফটি। উচেরেরিয়া ব্যানক্রফটিটাকে আমি শর্টে WB লিখছি। ঠিক আছে, তাহলে এই উচেরেরিয়া ব্যানক্রফটির যে লার্ভা সেটা প্রেজেন্ট থাকছে ফিমেল কিউলেক্স মসকিউটোর মধ্যে। এটা কি লার্ভা? এই লার্ভাটা হচ্ছে উচেরেরিয়া ব্যানক্রফটিয়ের স্টেজ 3 লার্ভা। স্টেজ 3 লার্ভা বলা হয় এটাকে। এর আর একটা নাম রয়েছে, একে আমরা আর একটা নামে চিনি, সেটাকে আমরা কি বলি? L3 লার্ভা। L3 লার্ভা। ঠিক আছে, তাহলে উচেরেরিয়া ব্যানক্রফটিয়ের L3 লার্ভা বা স্টেজ 3 লার্ভা নিয়ে ঘুরছে কে? কিউলেক্স মসকিউটো। এবার এই কিউলেক্স মসকিউটো কি করলো? এবার এই কিউলেক্স মসকিউটো কোনো হিউম্যানকে বাইট করছে। তাহলে বাইট করছে, ঠিক আছে, বাইট করছে কাকে? হিউম্যানকে। ঠিক আছে, কিসের জন্য? ফর ব্লাড সাকিং। তো ব্লাড সাকিং এর জন্য যখন কিউলেক্স মসকিউটো হিউম্যানকে বাইট করছে
তখন ওই যে মস্কিউটোর যে মাউথ অর্গ্যানটা প্রোবোসিস যেটাকে বলি আমরা, হুল যেটাকে বাংলায় বলি, সেটা কি করছে, আমাদের স্কিনের মধ্যে পেনিট্রেট করছে। অ্যান্ড আমরা জানি স্কিনের যে লেয়ার এপিডার্মিস অ্যান্ড ডার্মিস, এই যে ফিমেল মস্কিউটোর যে প্রোবোসিস বা হুলটা একদম ডার্মিস লেয়ার অবধি পেনিট্রেটেড হয়ে যাচ্ছে। তাহলে বাইটের জন্য প্রোবোসিস চলে আসছে কোথায়, বা মশার যে হুলটা রয়েছে সেটা চলে আসছে কোথায়, ঠিক আছে, কোথায় চলে আসছে, ডার্মিসে। এই ডার্মিসে আসার ফলে কি হয় মশার, কারণ এখানে ব্লাড ভেসেল আছে, তো এখান থেকে ডিরেক্ট কিউলেক্স মস্কিউটো কি করতে পারে, ব্লাড সাক করতে পারে। কিন্তু মনে রাখবে এই ডার্মিসে ব্লাড ভেসেল ছাড়াও আর একটা জিনিস প্রেজেন্ট থাকে, কি, সেটা হচ্ছে লিম্ফ ভেসেল। ঠিক আছে, এই ডার্মিসে ব্লাড ভেসেল ছাড়াও লিম্ফ ভেসেলসও প্রেজেন্ট রয়েছে। তো মশাটা যখন ব্লাড সাক করবার জন্য হিউম্যানকে বাইট করছে, তার প্রোবোসিস বা হুলটা ডার্মিস অবধি পেনিট্রেটেড হচ্ছে, অ্যান্ড মশার মধ্যে থাকা যে উচেরেরিয়া ব্যানক্রফটিয়ের লার্ভাটা, সেই লার্ভাটা চলে যাচ্ছে কোথায়, এই লার্ভাটা চলে আসছে কোথায়, ডার্মিসে। তাহলে L3 লার্ভা চলে এলো ডার্মিসে, L3 লার্ভা ইন ডার্মিস। তাহলে বাইটিং এর মাধ্যমে কি করছে, উচেরিয়া ব্যানক্রফটিয়ের লার্ভা মশার প্রোবোসিস থেকে ট্রান্সফার হচ্ছে ইন দ্য ডার্মিসে আসার পর এটা কি ওখানেই থাকছে না, এটা মুভ করছে। লার্ভা কি করছে, মুভমেন্ট করে কোথায় যাচ্ছে, এটা টুয়ার্ডস লিম্ফ্যাটিক ভেসেলস বা লিম্ফ ভেসেলসের মধ্যে, অ্যান্ড মুভমেন্ট করে এটা পৌঁছে যায় কোথায়, লিম্ফ্যাটিক ভেসেলসের মধ্যে। এন্ট্রি ইনটু লিম্ফ ভেসেলসের মধ্যে ঢুকে গেল কে, উচেরিয়া ব্যানক্রফটিয়ের L3 লার্ভা। তারপর কি হবে, ওই লিম্ফ্যাটিক ভেসেলসের মধ্যে আসবার পর ওই L3 লার্ভার মোল্টিং হয়। মোল্টিং কথাটার মানে হচ্ছে খোলস ছাড়া, অর্থাৎ সেখানে লিম্ফ্যাটিক ভেসেলসের মধ্যে ওর গ্রোথ হবে আস্তে আস্তে। আমরা জানি সাপ খোলস ছাড়ে। সাপ কেন খোলস ছাড়ে, সাপ এই কারণেই খোলস ছাড়ে কারণ তার বাইরের যে স্কিনটা রয়েছে সেটা গ্রোথ হয় না, ভেতরের স্কিনটার গ্রোথ হতে থাকে। এর ফলস্বরূপ ভেতরের পুরো পোর্শনটা যেহেতু বাইরের স্কিনের থেকে বেশি বেড়ে যায়, ফলে বাইরের খোলসটা আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকে, বা বাইরের স্কিনটা খোলস হিসেবে বেরিয়ে আসতে থাকে। ঠিক এর ক্ষেত্রেও তেমনই হয়। উচেরিয়া ব্যানক্রফটিয়ের L3 লার্ভার ক্ষেত্রেও ঠিক তেমনভাবেই এরা কি করতে থাকে, মোল্টিং বা খোলস ত্যাগ করতে থাকে। অর্থাৎ এদের এখানে পরপর ব্যাক টু ব্যাক দুখানা মোল্টিং হয়, থার্ড অ্যান্ড ফোর্থ মোল্টিং। কেন থার্ড অ্যান্ড ফোর্থ, কেন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নয়, তোমরা পুরোটা দেখো তবেই ক্লিয়ার হবে। থার্ড অ্যান্ড ফোর্থ মোল্টিং হয়, থার্ড অ্যান্ড ফোর্থ মোল্টিং অফ L3 লার্ভা। ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট এই মোল্টিংটা হওয়ার পর উচেরিয়া ব্যানক্রফটের L3 লার্ভা কনভার্ট হয়ে যায় অ্যাডাল্ট উচেরিয়ায়। তার মানে ওখান থেকেই তৈরি হয় অ্যাডাল্ট ওয়ার্ম অফ উচেরিয়া ব্যানক্রফটি। তার মানে থার্ড অ্যান্ড ফোর্থ মোল্টিং করার পরই L3 লার্ভা কনভার্ট হয়ে যায় অ্যাডাল্ট উচেরিয়ায়। এরপর কি হবে চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, তাহলে অ্যাডাল্ট কন্ডিশনে চলে এসছে। তার মানে অ্যাডাল্ট মেলও তৈরি হবে, অ্যাডাল্ট ফিমেলও তৈরি হবে।
তাহলে অ্যাডাল্ট মেল আর অ্যাডাল্ট ফিমেল এরা এখনও কোথায় রয়েছে? লিম্ফ্যাটিক ভেসেলসের মধ্যেই রয়েছে। হ্যাঁ, তাহলে এই অ্যাডাল্ট মেল উচেরেরিয়া অ্যান্ড অ্যাডাল্ট ফিমেল উচেরেরিয়া রিপ্রোডাকশন করবে, রিপ্রোডিউস করবে। রিপ্রোডিউস করছে, অ্যান্ড রিপ্রোডিউস করার ফলে তৈরি হচ্ছে কি? এগ। এই এগ থেকে ইনিশিয়ালি ডেভেলপ করছে কি? এগেইন লার্ভা। এই এগ থেকে ডেভেলপ করছে কি? এগেইন লার্ভা, নিউ লার্ভা ডেভেলপ করছে। ঘটনাটা কোথায় ঘটছে? আবারও বলছি, এখনও লিম্ফ্যাটিক ভেসেলসের মধ্যে। নিউ লার্ভা ডেভেলপ করলো। এই যে নিউ লার্ভা, যেগুলো অত্যন্ত মাইক্রোস্কোপিক হয়, ঠিক আছে, এই নিউ লার্ভা কি কি বলছি? এরা হচ্ছে প্রচণ্ডভাবে মাইক্রোস্কোপিক। মাইক্রোস্কোপিক আর একটা ফিচার রয়েছে, এই যে নিউ লার্ভা, এরা কিন্তু একটা পাতলা থিন শীট দিয়ে পুরোটা কভার করা থাকে, পুরো বডিটা। তাহলে দে আর কভার্ড বাই থিন শীট। থিন শীট দিয়ে কভার করা থাকে, এটাকে আমরা একশিত বলি অনেক সময়। তো যাই হোক, এই লার্ভাটাকে আমরা একটা নাম দিয়েছি। এই লার্ভাটাকে আমরা কি বলি? এই লার্ভাটাকে আমরা নাম দিয়েছি, যেহেতু এটা একদম ফার্স্ট স্টেজ অফ লার্ভা, তো খুব স্বাভাবিক ব্যাপার, এটাকে আমরা বলবো L1 লার্ভা। এই নিউ লার্ভাটাকে আমরা কি বলবো? এই নিউ লার্ভাটাকে আমরা বলবো L1 লার্ভা। ঠিক আছে, যার আর একটা নাম রয়েছে, এটা বেশি পপুলার নামটা মাইক্রোফাইলেরি। মাইক্রোফাইলেরি, আমরা মাইক্রোফাইলেরি বলি। তো যাই হোক, এই মাইক্রোফাইলেরি এবার কি করবে? এই মাইক্রোফাইলেরি এখনও তো লিম্ফ্যাটিক ভেসেলসের মধ্যেই রয়েছে, কিন্তু আর থাকবে না। এ আস্তে আস্তে মাইগ্রেট করবে। মাইগ্রেট করবে কোথা থেকে কোথায়? মাইগ্রেট করবে, মাইগ্রেট টু দ্য ব্লাড ভেসেল। এবার তোমরা বলতে পারো যে লিম্ফ্যাটিক ভেসেলস বা লিম্ফ ভেসেলস থেকে কি করে ব্লাড ভেসেলসের মধ্যে ট্রান্সফারটা হবে? দেখো, খুব সিম্পল কনসেপ্ট। লিম্ফ কিভাবে তৈরি হয় বা ব্লাড ভেসেলের সাথে লিম্ফ ভেসেলের রিলেশন কি রয়েছে, এটা যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে, তাহলে তোমরা এটাকে ইজিলি বুঝে নিতে পারবে। দেখে নাও, ধরে নাও কোনো একটা অর্গ্যান, অর্গ্যান 1 ধরলাম। তো এই কোনো অর্গ্যানে আমরা জানি কি ব্লাড ক্যাপিলারিস থাকে। ধরে নাও এটা ব্লাড ক্যাপিলারিস। আর আমরা একটু যদি ভালো করে দেখি, এই ব্লাড ক্যাপিলারিজের সাথে সাথেই থাকবে কি? লিম্ফ্যাটিক ভেসেলস বা লিম্ফ ভেসেলস। ঠিক আছে, আর চারপাশে কি থাকবে? ওই অর্গানের টিস্যু থাকবে। ওই অর্গানের কি থাকবে? টিস্যু থাকবে। এরকমভাবে টিস্যু থাকবে। এই টিস্যুগুলোকে অক্সিজেন, নিউট্রিয়েন্ট এগুলো সাপ্লাই দেওয়ার জন্যই তো ব্লাড ভেসেলটা ওখানে রয়েছে। বাট তোমাদের হয়তো এখনো কনফিউশন আছে যে তাহলে লিম্ফ ভেসেলটা কি করছে ওখানে। দেখে নাও কি হয়। তো যেটা হয় অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে কি, ব্লাড যাচ্ছে এখান দিয়ে ব্লাড যাচ্ছে। আমরা জানি আর্টারি থেকে ব্লাড সাপ্লাই হয় কোথায়? বিভিন্ন বডি অর্গ্যানসে। এখন আর্টারির ডায়ামিটার বিভৎস, অনেকটা থিক ডায়ামিটার হয়, হোয়ারঅ্যাজ ব্লাড ক্যাপিলারিসের ডায়ামিটার তার থেকে কয়েকশো গুণ সরু হয়ে থাকে, ব্লাড ক্যাপিলারিসের ডায়ামিটার। তাহলে ব্লাডের আর্টারির মধ্যে ব্লাডের হিউজ প্রেশারের জন্য যেটা হয়ে যায়, সেটা হচ্ছে কি, এই যে ব্লাড ক্যাপিলারি, এটা হচ্ছে ব্লাড ক্যাপিলারি, এই ব্লাড ক্যাপিলারির ওয়ালের ওপর হিউজ প্রেশার তৈরি হয়, যেহেতু আর্টারি থেকে প্রচণ্ড অ্যামাউন্টে অ্যান্ড হিউজ প্রেশারে ব্লাড ঢুকছে কোথায়? ব্লাড ক্যাপিলারিজের মধ্যে।
ফলে একটা বিভৎস প্রেশার তৈরি হয়। অ্যান্ড এই প্রেশার তৈরি হওয়ার জন্য যেটা হয়ে থাকে, ব্লাড ক্যাপিলারিজের ওয়ালে ছোট 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 পারফোরেশন থাকে। সেই পারফোরেশন দিয়ে কিছুটা পরিমাণ ব্লাড প্লাজমা, কিছু ডাব্লিউবিসি, গ্যাস বলতে অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্টস চলে আসে কোথায়? চলে আসে আমাদের টিস্যুতে। টিস্যুর যে চারপাশে যে ইন্টারস্টিশিয়াল স্পেস রয়েছে, সেই ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসে। ঠিক আছে, এই যে ফ্লুইডটা আসছে টিস্যুর চারপাশে, এই ফ্লুইডের কালার কিন্তু কোনোভাবেই রেড নয়, কারণ আরবিসি আসতে পারে না। আসে প্লাজমার ম্যাক্সিমাম পার্ট, প্রচুর অ্যামাউন্টে নিউট্রিয়েন্ট অ্যান্ড অক্সিজেন এটসেট্রা এটসেট্রা। টিস্যুর চারপাশে জমে থাকা এই ফ্লুইডকেই টিস্যু কি করে? নিজে নিতে থাকে, সেখান থেকে ফ্লুইডগুলোকে সাক করতে থাকে, কারণ ওর মধ্যেই তো আমাদের নিউট্রিয়েন্ট রয়েছে, ওর মধ্যেই তো অক্সিজেন রয়েছে, মিনারেলস রয়েছে। কিন্তু ওই ছোট ছোট টিস্যু, ছোট ছোট সেলগুলোর কত আর ক্যাপাসিটি রয়েছে তোমরা বলো? সুতরাং ওদের যতটুকু ক্যাপাসিটি ততটুকু ওরা নিতে পারে, অ্যান্ড নেওয়ার পরও হিউজ অ্যামাউন্টে একটা পোর্শন কিন্তু থেকে যায়। হিউজ অ্যামাউন্টে পোর্শন কিন্তু এখানে থেকে যায়। কোথায় থেকে যায়? টিস্যুর যে সেলসগুলোর চারপাশে, অর্থাৎ ইন্টারস্টিশিয়াল স্পেসে কিন্তু একটা হিউজ অ্যামাউন্টে পোর্শন থেকে যায়। এই যে রেস্টিং পোর্শনটাকে আমরা তখন নাম দিয়েছি কি? এই রেস্টিং ব্লু পোর্শনটাকে আমরা নাম দিয়েছি টিস্যু ফ্লুইড। টিস্যু ফ্লুইড। অ্যান্ড এই যে টিস্যু ফ্লুইড যেটা পড়ে রইল, যেটা আর টিস্যু নিতে পারলো না, ওই টিস্যু ফ্লুইডই তখন কি হয়? ঢুকে পড়ে কোথায়? লিম্ফ ভেসেলসের মধ্যে, কারণ লিম্ফ ভেসেলসের গায়েও বেশ কিছু পারফোরেশন রয়েছে। ঠিক আছে, অ্যান্ড এই টিস্যু ফ্লুইড লিম্ফ ভেসেলে ঢোকার পরই তার নামটা চেঞ্জ হয়ে যায়। তখন আর ওটাকে আমরা টিস্যু ফ্লুইড বলি না, ওটাই তখন কনভার্ট হয়ে যায় কিসে? লিম্ফে। তার মানে লিম্ফ আর টিস্যু ফ্লুইড দুটো কিন্তু এক জিনিস। তাহলে এটাই হয়ে যায় তখন কি আমাদের? লিম্ফ। তো যাই হোক, আমরা ছিলাম কোথায়? মাইক্রোফাইলেরি। মাইক্রোফাইলেরির লোকেশন কোথায়? আমরা বললাম লিম্ফ ভেসেলসে। তারপর আমরা কি বলেছি? এই লিম্ফ ভেসেলসের মধ্যে থাকা L1 লার্ভা বা মাইক্রোফাইলেরি এরপর কি করে? মাইগ্রেট করে। কোথা থেকে কোথায়? ফ্রম লিম্ফ ভেসেলস টু দ্য ব্লাড ভেসেলস। তার মানে আমি দেখো অন্য কালার দিয়ে দেখাচ্ছি লোকেশনটা, তাহলে কি হয়ে যাবে ওদের? তার মানে এই যদি মাইক্রোফাইলেরি হয়, যেটা লিম্ফ্যাটিক ভেসেলসে রয়েছে, সেটা প্রথমে চলে আসে কোথায়? ইন্টারস্টিশিয়াল স্পেসে, অ্যান্ড সেখান থেকে ঢুকে যায় কোথায়? ব্লাড ভেসেলসের মধ্যে। এইভাবেই কিন্তু L1 লার্ভা বা মাইক্রোফাইলেরি ট্রান্সমিটেড হয়ে যাচ্ছে কোথায়? ব্লাড ভেসেলসের মধ্যে। এবার আশা করি বোঝা গেছে এদের ডিরেকশনটা, এদের ওয়েটা, কোথা দিয়ে এরা ট্রান্সমিট করছে। চলো কন্টিনিউ করি। তাহলে চলে গেল কোথায়? ব্লাড ভেসেলসের মধ্যে। এবার এখানে একটা ব্যাপার আছে, ব্লাড ভেসেলসে আসবার পর এরা একটা অদ্ভুত জিনিস শো করে। সেটা হচ্ছে কি না, যখন নাইট টাইম চলছে, রাতের সময়, নাইটে, অ্যাট নাইট, রাতের বেলা ব্লাড ভেসেলসে এরা থাকে কোথায়? অ্যাট নাইট এরা পেরিফেরাল ব্লাডের মধ্যে থাকছে। মানে আমাদের হাতে পায়ে যে ভেন্সগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই ব্লাড ভেসেলসগুলোর মধ্যে, যেগুলো আমাদের স্কিনের খুব কাছাকাছি রয়েছে, সেই জায়গাগুলো এরা থাকছে। এদেরকে বলা হয় পেরিফেরাল ব্লাড ভেসেলস, আর ওই ব্লাডটাকে বলা হয় পেরিফেরাল ব্লাড। তাহলে অ্যাট নাইট এরা থাকছে কোথায়? ইন পেরিফেরাল ব্লাড ভেসেল। পেরিফেরাল ব্লাড বা ব্লাড ভেসেল। আর অ্যাট ডে টাইম এরা কোথায় থাকছে? এদেরকে আর তুমি পেরিফেরাল ব্লাডে পাবে না, এরা একদম সার্কুলেটরি সিস্টেমের একদম ডিপে ঢুকে যায়। তাহলে অ্যাট ডে টাইম ইন
ডিপ অফ সার্কুলেটরি সিস্টেম, ডিপ অফ সার্কুলেটরি সিস্টেম। ঠিক আছে, ডে টাইমে এরা সার্কুলেটরি সিস্টেমের একদম ডিপে চলে আসে। তাহলে এই যে একটা অদ্ভুত ফেনোমেনন তোমরা দেখতে পাচ্ছ, যখন আমরা দেখছি কি দিনের বেলা এরা সার্কুলেটরি সিস্টেমের একদম ডিপে চলে যায়, অ্যান্ড রাতের বেলা অ্যাট নাইট এরা থাকছে কোথায়? ইন পেরিফেরাল ব্লাড ভেসেল। এই যে এদের অদ্ভুত ফেনোমেনন, এই ফেনোমেননটাকে একটা নাম দেওয়া হয়েছে। কি নাম দেওয়া হয়েছে বলো তো? এই ফেনোমেননটাকে আমরা বলি, এই ফেনোমেননটাকে আমরা কি বলি? নকটার্নাল পিরিয়ডিসিটি বলা হয় এটাকে, নকটার্নাল পিরিয়ডিসিটি, নকটার্নাল পিরিয়ডিসিটি বলি। এটাকে আমরা বলি নকটার্নাল পিরিয়ডিসিটি। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে এখন মাইক্রোফাইলেরিয়ার কোথায় রয়েছে? মাইক্রোফাইলেরিয়া এখন কোথায় রয়েছে? ব্লাডে, ব্লাড ভেসেলসের মধ্যে। আচ্ছা, ধরে নাও এখন রাত, আমরা পরের স্লাইডে আসি। ধরে নাও এখন হচ্ছে নাইট টাইম, এখন ধরে নাও নাইট। তার মানে এখন ওই যে L1 লার্ভা বা মাইক্রোফাইলেরি এ রয়েছে পেরিফেরাল ব্লাড ভেসেলে, পেরিফেরাল ব্লাডে বা ব্লাড ভেসেলে একই ব্যাপার। তাহলে একটা জিনিস ভেবে দেখো, আমরা একটা জিনিস দেখেছি তো যে রাতের বেলা মশা বেশি কামড়ায়, আর আমরা ঘুমের মধ্যে থাকি রাতে, তো মশা কামড়ালেও অনেক সময় বুঝতে পারি না। তো এখানেই একটা খুব বড় অপরচুনিটি রয়েছে উচেরেরিয়া ব্যানক্রফটি-এর। কীরকম অপরচুনিটি দেখে নাও। তাহলে L1 লার্ভা অফ উচেরিয়া ব্যানক্রফটি বা মাইক্রোফাইলেরি এখন প্রেজেন্ট কোথায় রয়েছে? পেরিফেরাল ব্লাড ভেসেলে বা পেরিফেরাল ব্লাডে। তো ওই সময় অ্যাটাক করবে কে? ওই সময় ব্লাড সাক করতে আসবে আমাকে কিউলেক্স মসকিউটো। তাহলে ফিমেল কিউলেক্স মসকিউটো আবার এলো, ধরে নাও কিউলেক্স মসকিউটো আবার কি করছে? বাইট করলো। কাকে? হিউম্যানকে। কিসের জন্য? ফর ব্লাড সাকিং, ব্লাড সাকিং, সরি, এখন একটা জিনিস ভেবে দেখো, এই যে মসকিউটো ব্লাড সাক করছে, সেটা কোথা থেকে সাক করবে? অবভিয়াসলি পেরিফেরাল ব্লাড থেকে, পেরিফেরাল ব্লাড ভেসেল থেকে সাক করবে। L1 লার্ভার প্রেজেন্স কোথায় এখন? পেরিফেরাল ব্লাডে। খুব ইজি প্যাসেজ হয়ে গেল। তাহলে নাইট টাইমে যখন কিউলেক্স মসকিউটো বাইট করছে হিউম্যানকে ফর ব্লাড সাকিং, তখন পেরিফেরাল ব্লাডের মধ্যে থাকা L1 লার্ভা চলে যাচ্ছে কোথায়? চলে যাচ্ছে কিউলেক্স মসকিউটোর মধ্যে খুব ইজিলি, কারণ ওরা তো ছিলই পেরিফেরাল ব্লাড ভেসেলসের মধ্যে। তার মানে মশা বডিতে আবার চলে এলো কে? উচেরেরিয়া ব্যানক্রফটি-এর L1 লার্ভা বা মাইক্রোফাইলেরি। তাহলে এখন L1 কোথায় চলে গেল? ইন মসকিউটো, ইন কিউলেক্স মসকিউটো। তারপর মসকিউটোর গাটে ওটা ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, গাটে ওরা ট্রান্সফার হয়ে যাবে। অ্যান্ড আমরা একটু আগে বলেছিলাম যে L1 লার্ভার চারপাশে একটা এক শীট থাকে, যেটা প্রচণ্ড পাতলা হয়, থিন একটা শীট থাকে। সেই শীট আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তাহলে গাটে আসবার পর কি হয় না, এক শীট অফ উচেরেরিয়া ব্যানক্রফটি-এর L1 লার্ভা কি হয়? ড্যামেজ হয়ে যায়। তাহলে ড্যামেজ অফ এক শীট অফ উচেরিয়া ব্যানক্রফটি L1 লার্ভা। তাহলে এরপর কি করবে ওই L1 লার্ভা? কি করবে?
ওই L1 লার্ভা যেটা করে গাট এর যে ওয়াল রয়েছে, মসকিউটোর যে গাট ওয়াল রয়েছে তাতে পোর করে। তাহলে পোর মানে ফুটো করা, পোর ইন গাট ওয়াল, পোর ইন গাট ওয়াল, অ্যান্ড সেখান থেকে ট্রান্সফার হয়ে যায়, গাট থেকে ট্রান্সফার হয়ে যায় কোথায়? মশার থোরাসিক মাসেলসে, ট্রান্সফার টু thoracic muscle, thoracic muscle of mosquito। ঠিক আছে, মশার থোরাসিক মাসেলসে ট্রান্সফার হয়ে যায়, অ্যান্ড এই থোরাসিক মাসেলসে L1 এর লার্ভাটার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মোল্টিং হয়। তাহলে তোমাদের যে কোয়েশ্চেনটা ছিল যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মোল্টিং হলো না, থার্ড মোল্টিং হয়ে যাচ্ছে, তো সেটার আশা করি তোমাদের অ্যান্সার ক্লিয়ার হয়েছে। তাহলে থোরাসিক মাসেলসে, মসকিউটো থোরাসিক মাসেলসে কি হয়? ওই L1 লার্ভাটার এবার কি হবে? ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মোল্টিং, মানে আবার খোলস ছাড়বে, তার মানে এর গ্রোথ হচ্ছে। অ্যান্ড L1 লার্ভা কনভার্ট হয়ে যাবে সেই ভয়ঙ্কর L3 লার্ভায়, সেই L3 লার্ভায়। অ্যান্ড এই L3 লার্ভা তৈরি হয়ে যাওয়ার পর এটা ট্রান্সফার হবে, মুভ করবে। কোথায় মুভ করবে? মুভ করে যাবে হচ্ছে আমাদের নয়, মশার কোথায়? প্রোবোসিসে, প্রোবোসিস অফ মসকিউটো, সেখানে ওয়েট করবে। আবার যখন ওই কিউলেস মসকিউটো কোনো হেলদি হিউম্যানকে বাইট করবে ফর ব্লাড সাকিং, প্রোবোসিসের মধ্যে থাকা L3 লার্ভা হিউম্যানের ডার্মিসে চলে যাবে, অ্যান্ড সেখান থেকে আবার লিম্ফ্যাটিক ভেসেলসের মধ্যে এন্ট্রি নেবে। তাহলে সেখান থেকে আবার ট্রান্সফার হবে কোথায়? হিউম্যানে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, লাইফ সাইকেলটা তোমাদের। চলো এবার চলে আসি যে এই যে উচেরেরিয়া ব্যানকফটি, মেল আর ফিমেলকে আমরা ডিস্টিংগুইশ কি করে করব? তাহলে মেল যে প্যারাসাইটটা হয় বা প্যারাসাইটিক ওয়ার্মটা যেটা হয়, আর ফিমেল যে প্যারাসাইটিক ওয়ার্মটা হয়, তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই যে মেল প্যারাসাইটিক ওয়ার্মটার ক্ষেত্রে যে টেল পোর্শনটা রয়েছে, এই টেল পোর্শনটা হচ্ছে কীরকম না, টেল পোর্শনটা হচ্ছে কার্ভড হয়, অনেকটা কার্ভড হয়, মানে টেলটা স্ট্রেট হয় না, এরকম বাঁকানো হয় অলওয়েজ। ঠিক আছে, গায়ে একটা হালকা শীত থাকে, এরকম কার্ভড হয় অনেকটা। আর ফিমেলটার ক্ষেত্রে জেনারেলি যে টেলটা সেটা স্ট্রেট হয়, ফিমেলের ক্ষেত্রে টেলটা কি হয়? একদম স্ট্রেট। স্ট্রেট হয়ে থাকে। ঠিক আছে, এটা থেকেই ডিস্টিংগুইশ করা যায় যে কোনটা মেল আর কোনটা ফিমেল। মোটামুটিভাবে উচেরেরিয়া ব্যানকফটির এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সটা কীরকম? এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স হচ্ছে, সেটা মেলই হোক বা ফিমেলই হোক, দুটোর ক্ষেত্রেই হচ্ছে এরা জেনারেলি ইলংগেটেড, মানে লং হয় এরা স্ট্রাকচার, এদের স্ট্রাকচার হচ্ছে লং অ্যান্ড ট্রান্সপারেন্ট হয়ে থাকে। ট্রান্সপারেন্ট হয়ে থাকে বা কখনো কখনো ক্রিমি হোয়াইট ইন অ্যাপিয়ারেন্স, ক্রিমি হোয়াইট ইন অ্যাপিয়ারেন্স, ক্রিমি হোয়াইট ইন অ্যাপিয়ারেন্স হয়। আমি ছবি দিয়ে দেবো এই স্লাইডেই, তোমরা দেখতে পাবে সেখানে। চলো এবার দেখে নিই যে ফাইলেরিয়া বা ফাইলেরিয়াসিস বা যেটাকে আমরা এলিফ্যান্টিয়াসিস বলি, সেটা কি করে এরা তৈরি করে হিউম্যান বডিতে। তাহলে আবার সেই লিম্ফ ভেসেলসের মধ্যে আমরা ফিরে আসি। ধরে নাও এটা কোনো লিম্ফ ভেসেলস, কোনো একটা অর্গানের মধ্যে দিয়ে গেছে, এরকম লিম্ফ ভেসেলসের গায়ে এরকম ছোট ছোট পারফোরেশন থাকে, ফুটো থাকে,
কারণ তোমরা তো জানো যে টিস্যু ফ্লুইডটাই অ্যাকচুয়ালি লিম্ফ তৈরি করে। টিস্যু ফ্লুইডটাই লিম্ফ ভেসেলসের মধ্যে ঢোকে অ্যান্ড লিম্ফ হিসেবে ওটা ট্রান্সপোর্টেড হয় লিম্ফ্যাটিক ভেসেলসের মধ্যে দিয়ে। তাহলে চারপাশে কি থাকবে? টিস্যু থাকবে, চারপাশে টিস্যু থাকবে, এগুলো হচ্ছে টিস্যু বা টিস্যুর সেল। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে লিম্ফ যাচ্ছে, এর মধ্যে দিয়ে লিম্ফ যাচ্ছে। এটা কি যাচ্ছে? লিম্ফ। এটা লিম্ফ্যাটিক ভেসেল। আর যেটা যাচ্ছে সেটা হচ্ছে লিম্ফ। কোথা থেকে আসছে? না টিস্যু ফ্লুইডটাই লিম্ফ ভেসেলসের মধ্যে ঢুকে লিম্ফে কনভার্ট হয়, আমরা জানি এটা। তো শুধুই কি লিম্ফ যাচ্ছে? এর সাথে সাথে আর একটা জিনিসও যাচ্ছে ইনফেক্টেড পার্সনগুলোর মধ্যে দিয়ে, ইনফেক্টেড পার্সনের লিম্ফ্যাটিক ভেসেলসের মধ্যে দিয়ে। কি যাচ্ছে? উচেরেরিয়া ব্র্যানকফটি এর অ্যাডাল্ট ওয়ার্ম যাচ্ছে, এরকম যাচ্ছে তো এইভাবে। তো যাই হোক, অ্যাডাল্ট ওয়ার্মের সাইজ তো মাইক্রোফাইলেরই বলো আর L3 লার্ভাই বলো, ওর থেকে তো বেশ খানিকটাই বড় হবে না? তো কি হয়, প্রচুর মাত্রায় যখন অ্যাডাল্ট ওয়ার্ম বেড়ে যায় তখন ওরা কি করে, যেহেতু লিম্ফ্যাটিক ভেসেলসগুলো মেনলি লিম্ফ্যাটিক ক্যাপিলারিজের মধ্যে যখন এই উচেরিয়া ব্যানক্রাফটি যখন ট্রান্সপোর্টেড হচ্ছে থ্রু লিম্ফ, তখন কি হয়, এই অ্যাডাল্ট ওয়ার্ম প্রচুর সংখ্যায় বেড়ে গেলে এরা একটা টাইমে গিয়ে এক জায়গাতে গিয়ে জড়ো হয়ে যায়, জায়গাটা থেকে আর ট্রান্সপোর্টেড হতে পারে না, বিকজ ব্লকড হয়ে যায় প্যাসেজটা, কারণ প্রচুর সংখ্যায় বেড়ে যায় এরা যেহেতু। তাহলে দেখো এখানে যেটা দেখানো হচ্ছে সেখানে কি হয়েছে, যে অনেক সংখ্যায় উচেরেরিয়া ব্র্যানকফটি এসে প্যাসেজটাকে ব্লক করে দিয়েছে, লিম্ফ্যাটিক প্যাসেজটাকে ব্লক করে দিয়েছে। এর ফলে কি হবে? এর ফলে কি হবে? এর ফলে কি হবে? এর ফলে যেটা ঘটবে সেটা হচ্ছে কি, লিম্ফ আর কি হতে আর তাহলে তোমার ট্রান্সপোর্টেড হতে পারবে না, কারণ এখানে ব্লক হয়ে গেছে। কিন্তু লিম্ফের ট্রান্সপোর্ট তো, লিম্ফের প্রোডাকশন তো আর বন্ধ হবে না, লিম্ফ তো কন্টিনিউয়াস, আমাদের টিস্যু ফ্লুইড থেকে লিম্ফ কন্টিনিউয়াস তৈরি হয়ে যাচ্ছে, অ্যান্ড সেটা লিম্ফ্যাটিক ভেসেলসের মধ্যে ঢুকছেও। কিন্তু ঢুকলে কি হবে, কারণ এখানে তো ব্লক হয়ে গেছে বাই উচেরেরিয়া ব্র্যানকফটি, অ্যাজ এ রেজাল্ট ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যাবে লিম্ফের। লিম্ফের ট্রান্সপোর্ট যদি বন্ধ হয়ে যায়, খুব স্বাভাবিকভাবে যেটা ঘটবে, লিম্ফ্যাটিক ভেসেলসটা বা লিম্ফ ভেসেলসটা আস্তে আস্তে সোয়েল হতে থাকবে, ফুলতে থাকবে, যেহেতু ওখানে প্যাসেজ ব্লক হয়ে গেছে, তাই না? কিন্তু প্রোডাকশন তো বন্ধ হচ্ছে না, কন্টিনিউয়াস লিম্ফ তৈরিও হয়ে যাচ্ছে, তাহলে তারা যাবে কি করে? প্যাসেজ তো ব্লক, একটা হিউজ প্রেশার তৈরি হয়ে যায় কোথায়? আমাদের লিম্ফ্যাটিক ভেসেলসের মধ্যে একটা হিউজ প্রেশার তৈরি হয়ে যায়, অ্যান্ড এই প্রেশারটা বাড়তে বাড়তে একটা টাইমে কি ঘটবে জানো তো? এই যে লিম্ফ্যাটিক ভেসেলসের মধ্যে থাকা লিম্ফ যেটা এখন যেতে পারছে না, সেটা আবার এই ছোট ছোট পোর্সগুলোর মধ্যে দিয়ে কি হবে, টিস্যুতে বা টিস্যুর ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে আবার কি হবে, ব্যাক ফ্লো করতে থাকবে। কি করতে থাকবে? ব্যাক ফ্লো করতে থাকবে। কিন্তু তোমরা তো জানো টিস্যু ফ্লুইড তৈরি হওয়াও তো বন্ধ হবে না, ওটাও তো টিস্যু ফ্লুইডও তো কন্টিনিউয়াস তৈরি হচ্ছে ব্লাড থেকে। অ্যান্ড এদিকে আবার লিম্ফও লিক করে যাচ্ছে, লিম্ফও কি করছে, লিক করে যাচ্ছে, অ্যান্ড টিস্যুর ইন্টারস্টিশিয়াল স্পেসে কি হয়ে যাচ্ছে, জমতে থাকছে, দেখতে পাচ্ছ? ঠিক আছে, এর ফলে যে ওভারঅল ইকুইলিব্রিয়ামটা টিস্যু ফ্লুইডের বা লিম্ফের, সেটা কি হয়ে যাবে, হ্যাম্পার্ড হবে, খুব খারাপভাবে হ্যাম্পার্ড হবে।
অ্যান্ড এরকম অদ্ভুত রকমভাবে টিস্যু ফ্লুইড প্লাস লিম্ফ দুটো একসাথে জমে যাওয়ার ফলে টিস্যুর ইন্টারস্টিশিয়াল স্পেসে কন্টিনিউয়াস জমতে থাকার ফলে যেটা ঘটবে সেটা হবে কি না, যে অর্গ্যানসটায় এটা দেখানো হচ্ছে, সেই অর্গ্যানসটা আস্তে আস্তে কি হবে, সেই অর্গ্যানটা আস্তে আস্তে ফুলতে থাকবে, এক্সেসিভ সোয়েলিং হতে থাকবে, অ্যান্ড এক্সেসিভ সোয়েলিং হয়ে যাওয়ার ফলে ওই অর্গ্যানটা ভয়ঙ্করভাবে ফুলে যাবে। অ্যান্ড এই সোয়েলিংয়ের জন্য, এই ডেঞ্জারাস সোয়েলিংটার জন্য, ঠিক আছে, ওই অর্গ্যানটা একটা ভয়ঙ্কর অ্যাপিয়ারেন্স তৈরি করবে, যেটাকেই আমরা ফাইলেরিয়া বা ফাইলেরিয়াসিস বলে থাকি। বা যেহেতু এটা লিম্ফ্যাটিক ভেসেলসের অ্যাবনর্মালিটির জন্য হচ্ছে, সেই জন্য এটাকে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিসও বলে থাকি, অনেক সময় এই অর্গানটা এমন ভয়ঙ্করভাবে ফুলে, বিশেষ করে পা এবং হাতে এটা বেশি দেখা যায়, যেখানে অনেকটা একে কীরকম দেখতে লাগে, ফুলে গিয়ে অনেকটা এটা হাতির পা এর মতো অ্যাপিয়ারেন্স নিয়ে নেয়। তো সেইখান থেকেই, তার সাথে তুলনা করেই আমরা এটাকে একটা নতুন নাম দিয়েছি, যেটাকে বলা হয় এলিফ্যান্টিয়াসিস। যেহেতু হাতির পায়ের মতো অ্যাপিয়ারেন্স চলে আসে, বিভৎস রকমের একটা চেহারা নেয়, সেজন্য এটাকে আমরা এলিফ্যান্টিয়াসিস বলি। এই হচ্ছে এলিফ্যান্টিয়াসিসই বলো বা ফাইলেরিয়াসিসই বলো বা লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিসই বলো, এটার হচ্ছে এই কারণেই ঘটে। ঠিক আছে, তাহলে উচেরেরিয়া ব্যানক্রফটি কি শুধুমাত্রই হাত পা এই জাতীয় অর্গানসগুলোকেই অ্যাটাক করবে? এটা কিন্তু একদম ভুল ধারণা। এটা শরীরের যে কোনো অঙ্গকে, যেখানেই লিম্ফ্যাটিক ভেসেলস আছে সেই সমস্ত অঙ্গকে কিন্তু অ্যাটাক করতে পারে। সেটা হাত পাতেও যথেষ্ট কমন। এছাড়াও এটি যে কোনো লিম্ফ্যাটিক ভেসেলযুক্ত অর্গ্যান, সেটা হতে পারে টেস্টিস, হতে পারে স্ক্রোটাম, হতে পারে আমাদের গ্রোইন এরিয়াগুলো, হতে পারে ভালভা, হতে পারে ভ্যাজাইনা, হতে পারে ক্লিটোরিস, ম্যামারি গ্ল্যান্ড, যে কোনো অর্গ্যানসকে কিন্তু উচেরেরিয়া ব্যানক্রফটি অ্যাটাক করতে পারে এবং সেখানে কিন্তু এলিফ্যান্টিয়াসিস বা ফাইলেরিয়াসিস হতে পারে। এবার আমরা দেখে নেব ফাইলেরিয়াসিসের কিছু ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস। যেমন নাম্বার 1, লিম্ফ্যাটিক ভেসেলসগুলো এক্ষেত্রে মারাত্মকভাবে ফুলে যায়, যেটাকে আমরা লিম্ফ্যানজাইটিসও বলি। এর সাথে সাথে আর কি থাকবে? এর সাথে সাথে হাই ফিভার, মোটামুটি ওই 103 থেকে 104 ডিগ্রি ফারেনহাইটের মতো টেম্পারেচার, অ্যান্ড সাথে কাঁপুনিও দেখা দিতে পারে। নাম্বার 2, আমাদের গ্রোইন অঞ্চলে সোয়েলিং দেখা দিতে পারে, যা আমরা আগেও আলোচনা করে এসেছি। এছাড়াও নাম্বার 3, দেখা দিতে পারে লিম্ফ্যাঞ্জিওভ্যারিংস, অর্থাৎ যেখানে লিম্ফ্যাটিক ভেসেলস ফুলে ভেরিকোজ ভেনের মতো আকার নেয়। কখনো কখনো এগুলো আকারে এতটাই বেড়ে যায় যে ফেটে গিয়ে জলজ কিছু লিকুইড নির্গত হতে থাকে, যাকে আমরা হাইড্রোএক্সাইলও বলি। তবে ভেক্টর বা কিউলেক্স মশাকে দমন করাটা কিন্তু এক্ষেত্রে যথেষ্ট জরুরি। চেষ্টা করতে হবে যতটা সম্ভব যাতে যে কোনো মশার ব্রিডিং গ্রাউন্ডকে কমানো যায়। জমা জলে মশার লার্ভা থাকে, তাতে আমরা কেরোসিন বা লাইট ডিজেল অয়েল
ব্যবহার করলে ওই মশার গ্রোথকে কিন্তু অতি সহজেই আটকানো যায়। এছাড়া লার্ভিসাইড যেমন ফেনথিয়ন স্প্রে ব্যবহার করলেও মশার লার্ভাকে কিন্তু দমন করা যায়। কিন্তু এগুলি ছাড়াও মশার লার্ভা দমন করার খুব সহজলভ্য পদ্ধতি আছে আমাদের হাতে, যেটাকে আমরা বায়োলজিক্যাল কন্ট্রোল বলে থাকি। জমা জলে আমরা গাম্বিউসিয়া, গাপ্পি ইত্যাদি জাতীয় মাছকে কিন্তু ছেড়ে দিতে পারি। এই সমস্ত মাছ মশার লার্ভা খেতে খুবই ভালোবাসে। তাই এই সমস্ত মাছকে যদি আমরা জমা জলে ছেড়ে দিই, তাহলে তারা মশার সমস্ত লার্ভাকে খুব সহজেই অল্প দিনের মধ্যে খেয়ে ফেলবে। এতে কিন্তু আমরা অতি সহজে মশার পপুলেশনকে নিয়ন্ত্রণে রাখতে পারব। তাহলে আজকের ভিডিও এই অবধি। আশা করি এই ভিডিওটা তোমাদের যথেষ্ট ইনফরমেশান দিয়েছে এবং উচেরেরিয়া ব্যানফ্রগটি সংক্রান্ত সমস্ত ইনফরমেশান তোমাদের কাছে এখন ক্লিয়ার। চলো বাই, তাহলে আবার দেখা হবে। স্টে হেলদি।